আগের ঘোষণা অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ সীমান্তের যে অঞ্চলে কাঁটাতারের বেড়া নেই সেখানে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গে বিজয়ী বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নিয়েছেন সীমান্তে বেড়া দিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর করবে রাজ্যটি। আবার এরই মধ্যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সম্পর্কে তথ্য চেয়ে রিমাইন্ডারও পাঠিয়েছে ভারত সরকার। ভারতের দাবি এ নিয়ে হাজারেরও বেশি বার বাংলাদেশের কাছে তথ্য চেয়ে কোনো তথ্য পায়নি দেশটি। বিজেপি পশ্চিমবঙ্গে জেতার পর পুশিং করলে এরই মধ্যে পাল্টা জবাব দেওয়ার বার্তা দিয়ে ফেলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ১১ মে পশ্চিমবঙ্গের ক্যাবিনেটের সিদ্ধান্ত জানার পর ঢাকা যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটাতেও দেখা যাচ্ছে দুই দেশের সম্পর্কের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। প্রশ্ন হলো, সীমান্তে বেড়া দেয়া নিয়ে অতীতে সব সরকার আমলেই কম বেশি সীমান্তে দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছিল। এমনকি দেশ দুটির সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। বিশ্লেষকদের আশঙ্কা, ভারত যদি সিঙ্গেল রো ফেন্সের বদলে সীমান্তে অ্যান্টি কাটা ও অ্যান্টি ক্লাইম্বের মতো অত্যাধুনিক বেড়া দেওয়া শুরু করে তাহলে উত্তেজনা অনেক দূর গড়াতে পারে। ভারতীয় সূত্রগুলো বলছে পশ্চিমবঙ্গের নতুন সরকার অত্যাধুনিক ফেন্সিং এর দিকেই ঝুঁকবে। আর তাহলে ভারতের মোদী সরকারের সাথে বাংলাদেশের তারেক রহমানের নতুন সরকারের মধ্যে সম্পর্কের যে টুইস্ট দেখা গিয়েছিল সেই টুইস্ট নতুন করে আবারও ঘটার আশঙ্কা বেশি। ৬০-এর দশকে বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। তখন ভারতের আসামে বিভিন্ন দলের বেশ কিছু রাজনীতিবিদ দাবি তুলেছিলেন পূর্ব পাকিস্তান থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে দেওয়াল বা বেড়া জাতীয় কিছু বসানো হোক। তখন সে দাবি আলোর মুখ দেখেনি, কিন্তু ১৯৮৫ সালে ভারতের কেন্দ্রীয় সরকার আর আসামের সিভিল সোসাইটি গোষ্ঠীগুলোর মধ্যে আসাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এর ঠিক বছর খানেকের মধ্যেই ভারত সরকার পার্লামেন্টে ঘোষণা করে তারা বাংলাদেশের সঙ্গে ৪,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্তের পুরোটা জুড়ে কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারতে তখন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কংগ্রেস সরকার, আর বাংলাদেশে ছিল জেনারেল এরশাদের নেতৃত্বে সামরিক শাসন। হঠাৎ করে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার এই সিদ্ধান্তের পেছনে আসাম শান্তি চুক্তির যে একটা বড় ভূমিকা ছিল তাতে কোনো সন্দেহ নেই। কারণ ওই চুক্তিতে বলা হয়েছিল ভবিষ্যতে অনুপ্রবেশ রুখতে আন্তর্জাতিক সীমান্তে প্রাচীর, কাঁটাতারের বেড়া কিংবা অন্যান্য বাধা স্থাপন করে সেটিকে আরো সুরক্ষিত ও নিশ্চিদ্র করে তোলা হবে। ততদিনে ভারতের পশ্চিম প্রান্তে পাকিস্তানের সঙ্গে সীমান্তেও কাঁটাতারের বসানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। আর সেটা সীমান্তে অবৈধ পারাপার, চোরাচালানের মতো অপরাধ ও জঙ্গি কার্যকলাপ ঠেকাতে কাজে আসছে বলেও ভারত মনে করছে। পূর্ব সীমান্তেও একই প্রক্রিয়া অনুসরণ করার পেছনে সেটাও ছিল একটা বড় কারণ। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর আসল কাজ শুরু হতে হতে অবশ্য আরো বছর দিনে কেটে যায়। ১৯৮৯ সালে শুরু হয় বেড়া বসানোর প্রথম পর্যায়ের কাজ, আর তাতে মোট ৮৫৪ কিলোমিটারের মতো সীমান্তে কাঁটাতার লাগানো হয়, যা ছিল মোট সীমান্তের ২০% মতো। পরে ২০০০ সালে ভারত কাঁটাতারের বেড়া বসানোর দ্বিতীয় পর্যায়ে অনুমোদন করে, আর এই ধাপে আরো ২,৪৩০ কিলোমিটার সীমান্তে বেড়া বসানোর লক্ষ্যমাত্রা ঠিক করে। তবে ২০০৫ সালের ৩১শে জানুয়ারি পর্যন্ত সেই টার্গেটের অর্ধেকই কেবল পূরণ করতে পেরেছিল দেশটি। তার মানে হলো বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নেওয়ার প্রায় ৪ দশক পরে এসেও ভারত সেই কাজ আজও পুরোপুরি শেষ করতে পারেনি। দর্শক, ভারত ও বাংলাদেশের মধ্যকার সীমান্ত কেবল একটি বিভাজন রেখা নয়, এটি বিশ্বের অন্যতম জটিল এক রেখা হিসেবে দেখা হয়। ৪,০৯৬.৭ কিলোমিটার দীর্ঘ এই আন্তর্জাতিক সীমান্তটির দৈর্ঘ্যের দিক থেকে বিশ্বের ৫ম বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম। ভারতের ৫টি রাজ্য বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে। রাজ্যগুলো হলো পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও আসাম। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৪-২৫ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী ৩,২৩২ কিলোমিটারের বেশি সীমান্ত ইতিমধ্যে সুরক্ষিত করা সম্ভব হয়েছে।
তবে বাকি প্রায় 865 কিলোমিটারের মধ্যে 175 কিলোমিটার অঞ্চলকে নন ফিজিবল বা বেড়া দেওয়ার অনুপযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই অনুপযোগী অঞ্চলের মধ্যে রয়েছে পাহাড়ি নদী, জলাভূমি এবং দুর্গম জঙ্গল, যেখানে ভারত কিছুদিন আগে বিষধর সাপ ও কুমির ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। ভারতের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্ত হলো পশ্চিমবঙ্গের সাথে, যার দৈর্ঘ্য প্রায় 2216.7 কিলোমিটার। এর মধ্যে 569 কিলোমিটার অরক্ষিত সীমান্তের মধ্যে একটি বড় অংশ মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা নদীমাতৃক ও ঘনবসতিপূর্ণ অঞ্চল, যা অনুপ্রবেশের জন্য সবচেয়ে সুবিধাজনক পথ হিসেবে দীর্ঘদিন ধরে আলোচিত। এতদিন পশ্চিমবঙ্গের দীর্ঘ সীমান্ত ব্যবস্থাপনা সবসময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়েছে ভারত সরকারের কাছে, কারণ পশ্চিমবঙ্গের কৌশলগত এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে একটি বড় অংশ এতদিন উন্মুক্ত ছিল। বিশেষ করে 456 কিলোমিটার এলাকা ফিজিবল বা বেড়া দেওয়ার উপযোগী হওয়া সত্ত্বেও জমি অধিগ্রহণের জটিলতায় থমকে ছিল। শুভেন্দু অধিকারীর সরকার এখন এই 464 কিলোমিটারও বেশি এলাকায় দ্রুত জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার বিএসএফ এর এখতিয়ার বাড়ানো এবং স্থানীয় কৃষকদের জীবিকার দোহাই দিয়ে জমি হস্তান্তরে অনীহা দেখিয়েছিল, যাকে বিজেপি তোষণ নীতি এবং অনুপ্রবেশের প্রশ্রয় হিসেবে দেখত। সোমবার 11 মে কলকাতায় এক সংবাদ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শুক্রবার দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জমি হস্তান্তরের প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে এবং আগামী 45 দিনের মধ্যে তা শেষ করা হবে। শুভেন্দু অধিকারীর সরকার যে 127 কিলোমিটার জমি দ্রুত হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে, তা মূলত পশ্চিমবঙ্গের 9টি সীমান্ত জেলায় ছড়িয়ে আছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য 9টি জেলায় বিএসএফ কে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন। এই জন্য 31শে মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন আদালত। এই জমি হস্তান্তরের বিলম্বের জন্য মমতার সরকারকে কলকাতা হাইকোর্ট ও রাজ্য সরকারকে তিরস্কার করেছিল। ভারতের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রচারণার অন্যতম প্রধান ইস্যু ছিল বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এবং পশ্চিমবঙ্গে অবৈধ অভিবাসীদের উপস্থিতি। পশ্চিমবঙ্গে বিজেপি জেতার পরপরই দলটির ঘোষণা অনুযায়ী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং 45 দিনের মধ্যে জমি দিবে রাজ্য সরকার। বিশ্লেষকরা মনে করছেন, এ নিয়ে অতীতের মতোই দেশ দুটির মধ্যে উত্তেজনা বাড়বে, যেটি শুরু হবে সীমান্তরক্ষী বাহিনীগুলোর মধ্যে। অতীতে এই ধরনের বেশ কয়েকটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, এমনকি রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ারও রেকর্ড আছে। এমনকি যে আওয়ামী লীগের সাথে ভারতের সবচেয়ে ভালো সম্পর্ক বলে কথিত আছে, সেই আওয়ামী লীগ আমলেও সীমান্তে বেড়া দেয়া এবং অনুপ্রবেশ ইস্যু নিয়ে অদৃশ্য কিছু বিরোধ ছিল। 2019 সালের 9 আগস্ট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠকের পর ঢাকায় ফিরে বাংলাদেশের তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিবিসিকে বলেছিলেন, ভারত সীমান্তের পুরোটাতেই কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চায়। আওয়ামী লীগ আমলে দিল্লির ওই বৈঠকে অনুপ্রবেশ ইস্যুতে কোনো ঐক্যমত্য না হয় কোনো যৌথ বিবৃতি দেওয়া হয়নি। তখন দুই দেশে আলাদা আলাদাভাবে বক্তব্য তুলে ধরা হয়েছিল। আওয়ামী লীগ আমলে 2023 সালের 31শে জানুয়ারি দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজেপি বাধা দেয়। এই ঘটনায় সীমান্তের দুই বাহিনীর মাঝে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে মুখোমুখি অবস্থান নেয়। আওয়ামী লীগের পতনের পর মোহাম্মদ ইউনূসের আমলেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। 2025 সালের জানুয়ারিতে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকার সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা দেখা দেয়। তখন কুড়িগ্রাম ও নওগাঁ সীমান্তের ওপারেও কাঁটাতারের বেড়া তৈরির চেষ্টা করে বিএসএফ। তখন মোট 5টি পয়েন্টে কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগ করেছিল বাংলাদেশ। এ নিয়ে তখন উত্তেজনা এতটা ছড়িয়েছিল, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টাপাল্টি হাই কমিশনারকে তলব করেছিল। অতীতে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বেশ কিছু
বড় ধরনের সংঘর্ষ হয়েছিল। এর মধ্যে 2001 সালের এপ্রিল মাসের সংঘর্ষ ছিল সবচেয়ে ভয়াবহ। ওই বছরের 16 থেকে 21 এপ্রিল পর্যন্ত মেঘালয় ও আসাম সীমান্তে বিএসএফ এবং তৎকালীন বিডিআর এর মধ্যে যে যুদ্ধংদেহী পরিস্থিতি তৈরি হয়েছিল তা ছিল নজিরবিহীন। ওই ঘটনায় 16 জন বিএসএফ সদস্য নিহত হয়েছিলেন। এই ঘটনা দুই দেশের সম্পর্কের উপর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলে এবং সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করার যুক্তি যোগায় ভারতের জন্য। বিশেষজ্ঞরা মনে করেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও সরকারের মধ্যে যে উত্তেজনা অতীতে দেখা গিয়েছিল তার মূল ভিত্তি হলো 1975 সালের জয়েন্ট ইন্দো বাংলাদেশ গাইডলাইন্স ফর বর্ডার অথরিটিস। এটি হলো ভারত ও বাংলাদেশের মধ্যে 1975 সালে স্বাক্ষরিত সীমান্ত সমঝোতা। তাতে বলা হয়েছিল, সীমান্ত রেখা বা জিরো লাইন থেকে 150 গজের মধ্যে কোনো পক্ষই প্রতিরক্ষার সামর্থ্য বা ডিফেন্স পোটেনশিয়াল আছে এমন কোনো স্থাপনা গড়তে পারবে না। তাছাড়া 150 গজের মধ্যে কোনো উন্নয়নমূলক বা ডেভেলপমেন্টাল স্থাপনা তৈরি করতে হলেও অপরপক্ষের কাছ থেকে সম্মতি নিতে হবে বলে উল্লেখ করা হয়েছিল। ভারত যখন কাঁটাতারের বেড়া দিতে শুরু করে তখন তারা দাবি করে এটি কোনো প্রতিরক্ষামূলক সামরিক কাঠামো নয়, বরং এটি একটি নিরাপত্তা বেষ্টনী যা অপরাধ দমনে ব্যবহৃত হয়। অন্যদিকে বিজেপি সবসময় দাবি করে আসছে এই বেড়া 1975 সালের চুক্তির লঙ্ঘন। এই মতভেদ থেকে বিএসএফ এবং বিজেপির মধ্যে বারবার উত্তেজনা তৈরি হয়। বিশেষ করে স্মার্ট ফেন্সিং বা ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থা চালুর ক্ষেত্রে বাংলাদেশ বরাবরই সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এমনকি 2015 সালে ল্যান্ড বাউন্ডারি প্রটোকল স্বাক্ষরের পর ছিটমহল সমস্যা মিটে গেলেও 150 গজের ভিতরে সিঙ্গেল রো ফেন্স নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরোধ আছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার থেকে জমি পেয়ে গেলেই ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নতুন করে বেড়া দেওয়ার কাজ শুরু করলে নতুন করে সীমান্তে পুরনো উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। বিষয়টি নিয়ে ঢাকার যে অস্বস্তি আছে তা বাংলাদেশ সরকারের শীর্ষ ব্যক্তিদের কথায় এরই মধ্যে উঠে এসেছে। পুশ ইন বা অনুপ্রবেশ নিয়ে এরই মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতকে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন। অন্যদিকে সীমান্তে ফেন্সিং ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, সীমান্তে পশ্চিমপক্ষ সরকারের কাঁটাতার দেওয়ার বিষয়টি ঢাকা পর্যবেক্ষণ করছে। তিনি আরো বলেছেন, বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না, যেখানে কথা বলার দরকার সেখানে কথা বলা হবে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিং এ হুমায়ুন কবির এসব কথা বলেন। বাংলাদেশের অনেকের জমি আছে ভারতের ভূখণ্ডে, কাঁটাতারের বেড়া দিলে সেসব জমি তারা হারাবে, পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে চোরাচালানো। তবে অতীতে দেখা গেছে একসময় বাংলাদেশে ভারত থেকে চোরাপথে প্রচুর গরু আসতো, কিন্তু ভারত সীমান্তে কড়াকড়ি আরোপ করায় বাংলাদেশের চোরাপথে গরু আসা কমে যায়। পরে বাংলাদেশ নিজেই গরুর প্রজনন বাড়ায়। একাধিক সূত্র বলছে, অনুপ্রবেশ ঠেকানো, ভোট ব্যাংকের মেরুকরণ, অভ্যন্তরীণ নিরাপত্তা ও এনআরসি ইস্যুতে বিজেপি সরকার এখন কেবল কাঁটাতারে সীমাবদ্ধ থাকতে চায় না। তারা স্মার্ট ফেন্সিং প্রযুক্তি ব্যবহার করবে, যেখানে সিসিটিভি, মোশন সেন্সর এবং থার্মাল ইমেজিং থাকবে। এটি সীমান্তে বিএসএফ এর শারীরিক উপস্থিতি কমিয়ে প্রযুক্তির মাধ্যমে নজরদারি বাড়াতে সাহায্য করবে। শুভেন্দু অধিকারীর সরকার এই প্রযুক্তির দ্রুত বাস্তবায়নে বিএসএফ কে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। এই ধরনের প্রযুক্তি ব্যবহার শুরু করলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পক্ষ থেকে আপত্তি আরো বাড়তে পারে, যেটি দেশ দুটির মধ্যে সীমান্তে উত্তেজনা বাড়িয়ে দেবে। আবার এরই মধ্যে পুশিন ইস্যু নিয়ে দেশ দুটির কূটনৈতিক এবং সরকারি পর্যায়ে উত্তেজনা বেশ গড়িয়েছে। দ্য হিন্দুর এক রিপোর্টে বলা হয়েছে, 2020 থেকে এখন পর্যন্ত 2862 জন সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী সম্পর্কে বাংলাদেশের কাছে তথ্য জানতে চেয়েছে। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় 2020 থেকে এ পর্যন্ত 1000-এর বেশি নোট ভার্বাল বাংলাদেশের কাছে পাঠিয়েছে। সাড়া না পেয়ে 456 বার বাংলাদেশকে রিমাইন্ডার নোট বা বিষয়টি স্মরণ করিয়ে তাগাদাও দিয়েছে। সূত্রগুলো বলছে, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে জেতার পর বাংলাদেশ সরকারকে বিষয়টি নতুন করে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ফলে দেখা যাচ্ছে একদিকে পুশিন
আরেকদিকে সীমান্তে বেড়া দেয়া, দুই ইস্যুতে পরিস্থিতি বেশ ঘোলাটে হতে যাচ্ছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সবশেষ ঘোষণা অনুযায়ী দেশটি অনুপ্রবেশকারীদের পুশিন করবে, আর তার জবাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পাল্টা জবাব দেওয়ার কথা বলে রেখেছেন। যদিও এরই মধ্যে 10 জনকে পুশিন করলেও পাল্টা জবাবটা কি সেটি এখনো দেখা যায়নি। দর্শক, শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার ঘোষণা হয়তো ভারতের জন্য একটি নিরাপত্তা বিজয় হতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য এটি একটি নতুন উদ্বেগের পাহাড়। সাথে যোগ হয়েছে অবৈধ অনুপ্রবেশকারীদের পুশিন ইস্যুতে ভারতের কড়া অবস্থান। দুয়ে মিলে ভারত বাংলাদেশ সীমান্তে অতীতের মতোই বড় সংঘাতের আশঙ্কা শুরু হয়েছে, যেটি হয়তো ছড়িয়ে পড়তে পারে দেশ দুটির অভ্যন্তরীণ রাজনীতিতে। আগামীর ভারত বাংলাদেশ সম্পর্ক কি কেবলই কাঁটাতারের আড়ালে বন্দী থাকবে, নাকি তারেক রহমান ও নরেন্দ্র মোদী মিলে এই বেষ্টনীর বাইরেও সহযোগিতার কোনো পথ বের করবেন, তার সময় বলে দেবে। তবে আপাতত সীমান্তের এই নতুন মেরুকরণ সম্পর্কের স্থিতিশীলতায় এক বড় ধরনের অস্বস্তি ও অনিশ্চয়তার দীর্ঘ ছায়া ফেলছে।